গ্রাফ থিওরি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ থিওরি। গ্রাফ থিওরি প্রথম আবিষ্কার করেন হচ্ছে লিওনার্দো অয়লার। লিওনার্দো অয়লার যে শহরে জন্মাইছিলেন সে শহরে একটা বিখ্যাত সমস্যা ছিল কনিসবার্গ ব্রিজ প্রবলেম। সেই ব্রিজের প্রবলেম সমাধান করতে চাই তিনি গ্রাফ থিওরি কনসেপ্টটা নিয়ে আসেন। গ্রাফ থিওরিতে কি থাকে? গ্রাফ থিওরিতে কিছু থাকে না। একটা গ্রাফ হচ্ছে এরকম, প্রথমে গ্রাফ থিওরি শুনে প্রথমে মনে হবে কার্টেসিয়াস গ্রাফের কথা বলতেছি। আসলে এটা জ্যামিতিক গ্রাফ না, জিওমেট্রিক্যাল গ্রাফ না, এটা হচ্ছে কার্টেসীয় গ্রাফ না। এটা নর্মাল একটা রিপ্রেজেন্টেশন অফ একটা সমস্যার রিপ্রেজেন্টেশন, খালি গ্রাফের মাধ্যমে দেখানো। গ্রাফটা কি, আসলে গ্রাফ কেমন হয় দেখতে সেটা আগে তোমাদের দেখায়। যেমন এখানে একটা গ্রাফ আঁকাচ্ছি, একটা নোড একটা এজ, দুইটা নোড একটা এজের সাথে কানেক্টেড। তারপর প্রথম নোডটার সাথে আরেকটা নোড নিলাম, ওইটা একটা এজের সাথে কানেক্টেড। তারপর যে সবার শেষে যে নোডটা লাগাইলাম সেই নোডটা আবার সেকেন্ড নোডের সাথে কানেক্টেড একটা এজের সাহায্যে। এটা হচ্ছে একটা গ্রাফ। একটা গ্রাফ। কারণ গ্রাফে কি কি থাকে? গ্রাফে থাকে একটা নোড, গ্রাফে থাকে হচ্ছে নোড বা ভার্টেক্স আর এজ। মানে এজ আনডিরেক্টেড হতে পারে, ডিরেক্টেড হতে পারে। সাধারণত ডিরেক্টেড এজকে আমরা এইভাবে প্লেন একটা লাইন দিয়ে দেখাই, আর ডিরেক্টেড এজ হলে সেটাকে হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। সবার শেষে একটা অ্যারো আমি যদি নর্মাল লাইনের সাথে অ্যাড করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড এজ। এটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড এজ, এটা হচ্ছে ডিরেক্টেড। ওকে। এখন ডিরেক্টেড এজ আর আনডিরেক্টেড এজ নিয়ে একটা হচ্ছে গ্রাফ আঁকাই। প্রথম প্রথম নোটকে 1 দিলাম, দ্বিতীয় নোটটাকে দিলাম 2, তারপর তৃতীয় একটা নোট আঁকাই, এখানে একটা দেই 3। আর 1-এর সাথে 2-এর মধ্যে ডিরেক্টেড এজ দ্বারা কানেক্টেড, 1 আর 2 ডিরেক্টেড এজ দিয়ে কানেক্টেড, আর 2 আর 3 আনডিরেক্টেড এজ দিয়ে কানেক্টেড। মানে এই 1 আর 3 সাথে আরেকটা ডিরেক্টেড এজ দিলাম, তাহলে এটা একটা হচ্ছে গ্রাফ হয়ে গেল। হচ্ছে একটা গ্রাফ। এখন এখন গ্রাফ থিওরি হচ্ছে প্রোগ্রামিংয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রাফ থিওরি যদি না থাকতো তাহলে কম্পিউটার তাহলে হয়তো বা এত দূর আগাতে পারতো না, বা এত সুন্দরভাবে অর্গানাইজভাবে যে কম্পিউটার যে তৈরি করা আছে, কম্পিউটার সফটওয়্যার তৈরি করা আছে, হয়তো বা তা সম্ভব হতো না। শুধুমাত্র গ্রাফ থিওরির কারণে আমরা যে কোনো ম্যাথমেটিক্সকে, ধরো অ্যালজেব্রা হোক বা জিওমেট্রি হোক বা যে কোনো ধরনের ম্যাথমেটিক্স হোক, আমরা ওইটাকে ইচ্ছা করলে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তারপর গ্রাফ দিয়ে সমাধান করতে পারি গ্রাফের সাহায্যে। গ্রাফের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, যেমন ধরো ডিএফএস, ক্রুস্কাল, বেলম্যান ফোর্ড, আরও অনেক অ্যালগোরিদম আছে, যেমন ডাইক্সট্রা, তারপর বাইনারি সার্চটি, এরকম আরও অনেক অ্যালগোরিদম আছে যার সাহায্যে আমরা যে কোনো প্রবলেমকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তার সমাধান করতে পারি। এখন গ্রাফ থিওরি কম্পিউটার কোন কোন জায়গাতে লাগে? গ্রাফ থিওরি কম্পিউটারে এমন কোনো জায়গা নেই যেটাতে লাগে নাই। যেমন ধরো মেমোরি, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর অপারেটিং সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
তারপর বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে, বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে, তারপর কম্পাইলার, এইসব জায়গাগুলোতে সে গ্রাফ থিওরি ইউজ করা হয়েছে অনেক বেশি করে। মানে গ্রাফ থিওরি দিয়ে করলে যেটা হয়, মানে অন্যান্য ম্যাথমেটিক্স যদি সলভ করতে যাও, সাধারণত এটা অন্যান্য ম্যাথমেটিক্স মানে গ্রাফ থিওরি ম্যাথমেটিক্সের একটা শাখা মাত্র। কারণ গ্রাফ থিওরি বাদ দিয়ে অন্য কোনো মেথড দিয়ে যদি সমাধান করতে চায় বা কোনো প্রবলেম, তখন দেখা যাচ্ছে সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। যাদের, কারণ প্যাটার্ন রিকগনিশন বলে একটা কথা আছে প্রবলেম সলভিংয়ে, যদি যাদের প্যাটার্ন রিকগনিশন ভালো বা যাদের আইকিউ ভালো, তারা সাধারণত ম্যাথের যে অন্যান্য ফিল্ডগুলো অনেক সহজে এক্সপ্লোর করতে পারে, সহজে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু গ্রাফ থিওরির মাধ্যমে প্রকাশ করে যেটা হয়, যে কেউ ওই সমস্যাটা সমাধান করতে পারবে, খালি একটু ধৈর্য লাগবে, সময় লাগবে, এটাই। মানে সবার ক্ষেত্রে সমান এটা। হয়তো বা কেউ একটু আগে করলো, হয়তো বা সে তো ভাগ্যবান, অথবা কেউ একটু পরে করলো সে দুর্ভাগ্যবান, এরকম হতে পারে। কিন্তু সবাই, যে কেউ পারবে গ্রাফ থিওরির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করতে। ওকে, এখন প্রোগ্রামাররা কি করে প্রকাশ করবে গ্রাফ থিওরিকে, মানে কোনো গ্রাফকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এখন গ্রাফকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট লিস্টের সাহায্যে, আরেকটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। এখন এখানে একটা গ্রাফ আঁকাই। ওয়ান, টু, থ্রি, একের সাথে দুয়ের একটা কানেক্ট, এখানে একটা গ্রাফ, মানে এই গ্রাফটাকে আমরা অ্যাডজাসেন্ট লিস্টের সাথে কীভাবে দেখাবো? প্রথমে একটা একটা নোড নেই, তারপর দেখান ওয়ানের সাথে কি কি আছে, 2 আছে আর 3 কানেক্ট আছে, ওটা আমরা লিখে দিব। তারপর 2 এর সাথে 2 লিখে এখানে, তারপর 2 লিখে এখানে, 2 এর সাথে আছে হচ্ছে 1, 8, 3, 3 এর সাথে আছে হচ্ছে 1, 8, 2। এটা হচ্ছে অ্যাডজেসেন্ট লিস্ট। আর অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স কেমন? অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সে আমরা যেটা করি, প্রথমে একটা ম্যাট্রিক্স নেই, একটা ম্যাট্রিক্স নিলাম, আর এখানে হচ্ছে 3টা নোড আছে, তার মানে এখানে 3টা সারি আর 3টা কলাম হবে। প্রথম সারিটা নিলাম 1 এর জন্য, তারপর এটা 2, তারপর এটা 3। এখন একের সাথে একের এখানে কোনো এজ নেই, সেজন্য আমি এখানে দিব 0। এখানেও 1, 2, 3, 1, 2, 3। 1 এর সাথে 1 এর কোনো এজ নেই, সেজন্য 0। 1 এর সাথে 2 এর এজ আছে, সেজন্য 1। 1 এর সাথে 3 এর এজ আছে, সেজন্য ওখানে 1 হবে। একইভাবে 2 এর সাথে 1 এর এজ আছে বলে 1, 2 এর সাথে 2 এর এজ নেই বলে 0, 2 এর সাথে 3 এর এজ আছে বলে 1, 3 এর সাথে 1 এর এজ আছে বলে 1, 3 এর সাথে 2 এর এজ আছে বলে 1, 3 এর সাথে 3 এর এজ নেই বলে 0। এটা হচ্ছে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, কিন্তু এটা ছিল আনডিরেক্টেড। এখন যদি ডিরেক্টেড একটা আঁকি, ডিরেক্টেড যদি করে এরকম, এটার জন্য অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স হবে এরকম, 1, 2, 3, 1, 2, 3। একের সাথে একের এজ নেই, সেজন্য 0। একের সাথে 2 এর এজ আছে, সেজন্য 1। আর একের সাথে 3 এর এজ আছে, তার মানে এখানে হবে 1। 2 এর সাথে 1 এর এজ আছে বলে এখানে হচ্ছে 1। 2 এর সাথে 3 এর এজ আছে, 2 এর সাথে 2 এর এজ নেই বলে 0। 2 এর সাথে 3 এর এজ আছে বলে 1। এখন 3 এর সাথে 3 এর এজ নেই 0। 3 এর সাথে 1 এর এজ আছে কি, এখানে 1 এর সাথে 3 এর এজ হচ্ছে ডিরেক্টেড ছিল, মানে 1 থেকে 3 এর দিকে এজটা, হ্যাঁ 3 থেকে 1 এর দিকে এজ নেয়, সেখানে আমরা 0 দিছি। ওকে, তারপর 3 এর সাথে 2 এর এজ, 3 এর সাথে 2 এর এজ নেয়, 2 এর সাথে 2 থেকে 3 এর দিকে এজ আছে, কিন্তু 3 থেকে 2 এর দিকে এজ নেয়, সেজন্য এখানে হবে 0। আর 3 এর সাথে 3 এর এজ নেয়, সেখানে 0। এটা হচ্ছে ডিরেক্টেড।
তাহলে আজকে এই পর্যন্ত, সামনের দিন আরো বিষয় দেখাবো। আল্লাহ হাফেজ।